নমস্কার। প্রোডিউসার গ্রুপ বা উৎপাদক দলের বুকস অফ রেকর্ড মেইনটেইন বা খাতাপত্র লেখা বিষয়ে আলোচনায় আজ আমরা একটা গুরুত্বপূর্ণ রেজিস্টারের বিষয়ে আলোচনা করছি। তার নাম ক্যাশ বুক। অন্যান্য রেজিস্টারের মতন এই রেজিস্টারেও আমরা সর্বপ্রথম উৎপাদক দলের নাম উল্লেখ করব। রেজিস্টারের দ্বিতীয় নাম্বার পেজে আমরা উৎপাদক দলের নাম, উৎপাদক দলের কি ধরনের অ্যাক্টিভিটি আছে উৎপাদক দল সেটা আমরা উল্লেখ করব, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, এসব আমরা এখানে উল্লেখ করব। 3 নাম্বার কলামে আছে উৎপাদক দলের ঠিকানা, যেখানে উৎপাদক দলের গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম, রাজ্যের নাম, এগুলো আমরা এখানে উল্লেখ করব। 4র্থ নাম্বার কলামে আছে ডেট অফ ফরমেশন বা উৎপাদক দলের গঠনের তারিখ। 5ম নাম্বার কলামে উৎপাদক দলের সদস্য সংখ্যা কত সেটা উল্লেখ করব। 6ষ্ঠ নাম্বার কলামে উৎপাদক দলের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস উল্লেখ করব, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড সেটা আমরা এখানে উল্লেখ করব। 7ম নাম্বার কলামে পিজি কোন সিএলএফ এর আওতাধীন সেটা আমরা উল্লেখ করব। এখন আমরা চলে যাচ্ছি ক্যাশ বইয়ের মূল পেজে, যেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে ক্যাশ বই যখন আমরা মেনটেন করব বা লিখব, সর্বপ্রথম কোন মাসের ক্যাশ বইটা লিখছি সেটা ক্যাশ বইয়ের উপরে স্পষ্টভাবে লেখা থাকা দরকার। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে লিখে দিয়েছি মে 2024। এবার আমরা চলে যাচ্ছি ক্যাশ বইয়ের ফরম্যাটে, যেখানে সর্বপ্রথম আমরা দেখছি এখানে দেওয়া আছে তারিখ। ক্যাশ বই মাসের শুরুতে ওপেনিং হবে এবং মাসের শেষে এটা ক্লোজিং হবে, সেটাই নিয়ম। এখানে আছে তারিখ, যেখানে আমরা 1/5/2024 তারিখে আমাদের ওপেনিং ব্যালেন্স, যেটা 30/4/2024 ক্লোজিং ব্যালেন্স ছিল, সেটা উঠে এসে 1/5/2024 ওপেনিং ব্যালেন্স হয়েছে। যেখানে ওপেনিং ব্যালেন্স হিসাবে আমরা কি পাচ্ছি? ওপেনিং ব্যালেন্স হিসাবে আমরা পাচ্ছি 1000 টাকা আমাদের কাছে ক্যাশ আছে, আমাদের ব্যাংকে জমা আছে 20,000 টাকা, তাহলে সর্বমোট রাশি আমাদের কাছে আছে 21,000 টাকা। এতটুকু পরিষ্কার? তারপরে আমরা যাচ্ছি খরচের কলামে, যেখানে 3/5/2024 তারিখে আমরা একটা ভেন্ডার পেমেন্ট করেছি কিছু কেনাকাটা করার জন্য, যেমন পিজির কোনো খাতাপত্র, রেজিস্টার, পেন, পেন্সিল, এসব কিছু কেনাকাটার জন্য আমরা একটা ভেন্ডার পেমেন্ট করেছি। কোত্থেকে করেছি ভেন্ডার পেমেন্ট? ব্যাংকে থাকা রাশি থেকে। কত টাকা পেমেন্ট করেছি? 15,000 টাকা পেমেন্ট করেছি। তো আমাদের সর্বমোট রাশি খরচের হলো 15,000 টাকা, যেটা আমরা ব্যাংক টু ব্যাংক পেমেন্ট করেছি। 5/5/2024 তারিখে আমাদের এখানে 50,000 টাকা এস্টাবলিশমেন্ট কস্ট হিসাবে জমা হয়েছে পিজিতে, সেটা আমরা এখানে উল্লেখ করলাম। তাহলে 5/5/2024 তারিখে আমাদের কত জমা হয়েছে? 50,000 টাকা। এখন আবার 11/5/2024 তারিখে পিজির ব্যক্তিগত কোনো কারণে কিছু ক্যাশের প্রয়োজন পড়েছে, তখন পিজি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা ক্যাশ উঠিয়েছে। এই 10,000 টাকা আমরা এখানে উল্লেখ করলাম কোনখান থেকে উঠিয়েছে? ব্যাংক অ্যামাউন্ট থেকে 10,000 টাকা তুলে সেটা এসেছে কোথায়? আমাদের ক্যাশ অ্যামাউন্টে বা পিজির ক্যাশ অ্যাকাউন্টে। তাহলে সেখানে কত আসলো? 10,000 টাকা। ব্যাংক থেকে যখন টাকাটা উঠানো হয়েছে, সেটা যখন আমাদের কাছে আসবে বা পিজির কাছে আসবে, তখন এটা আমাদের ক্যাশ অ্যামাউন্ট হয়ে গেল। তাহলে এই যে এন্ট্রিটা, যেটা ব্যাংক থেকে এসে ক্যাশ হয়েছে, এবং দুইটা এন্ট্রি যখন সেম থাকবে, অ্যামাউন্টটা যখন সেম থাকবে, তখন এই অ্যামাউন্টটাকে কন্ট্রা এন্ট্রি বলা হয়, যেখানে ব্যাংক অ্যামাউন্ট এবং ক্যাশ অ্যামাউন্টটা সমান থাকবে, সেটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। তারপরে 18/5/2024 তারিখে পিজি এস্টাবলিশমেন্ট কস্ট বাবদ 6 লক্ষ টাকা পেয়েছে। কত পেয়েছে? 6 লক্ষ টাকা। সেই অনুযায়ী 20/5/2024 তারিখে পিজি তার ব্যবসা করার জন্য ভেন্ডারকে 4,50,000 টাকা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করেছে।
কত ট্রান্সফার করেছে? 4,50,000 টাকা। এবার আমরা আরেকটা হিসাব দেখতে পাচ্ছি যে পিজি খরচের কলামে যে পিজির কাছে অ্যামাউন্টটা জমা ছিল ক্যাশে, সেখান থেকে 22/5/2024 তারিখে পিজি 9,000 টাকা ক্যাশ খরচ করেছে। কত খরচ করেছে? 9,000 টাকা। এতটুকু পর্যন্ত আমরা একটা কাল্পনিক এন্ট্রি করলাম আমাদের বোঝার স্বার্থে। এবার আমরা চলে যাচ্ছি মান্থ এন্ডে কিভাবে এই ক্যাশ বুকটার ক্লোজিং করব সেই বিষয় আলোচনায়। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি? মাসের পিজির কাছে জমা কত পড়েছে? ক্যাশে জমা পড়েছে 1,000 টাকা, ওপেনিং ব্যালেন্স ছিল আমাদের মাসের শুরুতে। তারপরে আমরা 10,000 টাকা বের করেছি ব্যাংক অ্যাকাউন্ট থেকে। কত টাকা বের করেছি? 10,000 টাকা, যেটা ব্যাংক থেকে খরচ হয়েছে 10,000 টাকা, যেটা এসে পিজির ক্যাশ অ্যাকাউন্টে জমা হয়েছে। তাহলে পিজির কাছে ক্যাশ কত আছে এখন? 11,000 টাকা। পিজির কাছে ব্যাংকে টোটাল কত টাকা জমা হয়েছে? যেমন 20,000 টাকা ওপেনিং ব্যালেন্স ছিল, তারপরে 50,000 টাকা পিজি এস্টাবলিশমেন্ট কস্ট বাবদ পেয়েছে, 6 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ পেয়েছে। তাহলে পিজির কাছে ব্যাংক অ্যামাউন্ট কত আছে? 6,70,000 টাকা। এখন আমরা 11,000 টাকা যেটা ক্যাশ ছিল এবং 6,70,000 টাকা যেটা ব্যাংকে আছে, সেটাকে আমরা যোগ করে আমাদের কাছে পিজিতে টোটাল কত জমা হয়েছে? 6,81,000 টাকা। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কিভাবে 6,81,000 টাকা আসলো। এবার খরচের কলামে যাচ্ছি। খরচের কলামে পিজি ব্যাংকে ট্রান্সফার কত করেছে, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার কত করেছে, যেই খরচটা করেছে ব্যাংকের মারফত কত খরচ হয়েছে? ভেন্ডার পেমেন্ট একবার 3/5 15,000 টাকা করলো, তারপরে 20/5 4,50,000 টাকা করলো, এবং পিজি নিজস্ব প্রয়োজনে ব্যাংক থেকে 10,000 টাকা উইথড্র করলো, যেটা ব্যাংকের কাছে খরচের অ্যামাউন্ট, এবং 9,000 টাকা পিজি ক্যাশ খরচ করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টোটালে পিজির কাছে ক্যাশ অ্যামাউন্ট খরচ হয়েছে 9,000 টাকা, ব্যাংক অ্যামাউন্ট থেকে 4,75,000 টাকা বেরিয়েছে। তার মানে পিজির কাছে এখন আছে 4,84,000 টাকা পিজি টোটাল ব্যাংক থেকে বেরিয়ে গেছে। কত বেরিয়ে গেছে ব্যাংক থেকে? 4,84,000 টাকা। এবার আমাদের গ্র্যান্ড টোটাল বের করব। গ্র্যান্ড টোটাল কোনটা? প্রেজেন্ট টোটাল। প্রেজেন্ট টোটাল জমার প্রেজেন্ট টোটাল আর খরচের প্রেজেন্ট টোটাল যখন বাদ দেব, জমার প্রেজেন্ট টোটাল থেকে যখন খরচের প্রেজেন্ট টোটাল বাদ দেব, সেটা আমাদের যে অ্যামাউন্টটা আসবে, সেই অ্যামাউন্টটা হচ্ছে পিজির কাছে বর্তমানে কত টাকা আছে সেটার হিসাব। যেমন এখানে 11,000 টাকা আমাদের কাছে পিজির কাছে ক্যাশ ছিল, তার মধ্যে থেকে পিজি 9,000 টাকা খরচ করেছে। তার মানে পিজির কাছে 2,000 টাকা ক্লোজিং ব্যালেন্স আছে ক্যাশে। তারপরে পিজির ব্যাংক অ্যামাউন্ট থেকে পিজি 4,75,000 টাকা টোটাল ব্যাংকের মারফত ট্রানজ্যাকশন হয়েছে। ব্যাংকে জমা হয়েছে 6,70,000 টাকা। 6,70,000 টাকা থেকে 4,75,000 টাকা বাদ দিলে আমাদের এখানে হচ্ছে 1,95,000 টাকা। সেইভাবে টোটালটাও আমরা এখানে বাদ দেব। টোটালে কি হলো? টোটাল জমা হয়েছে 6,81,000 টাকা, আর ক্যাশ এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে খরচ হয়েছে 4,84,000 টাকা। তাহলে কত রইল? 1,97,000 টাকা টোটাল ব্যালেন্স আছে। এবার এখানে আরেকটা বিষয় উল্লেখ করার আছে, সেটা হচ্ছে যে মে মাসের ক্লোজিং ব্যালেন্স যেটা আছে 2,000 টাকা ক্যাশ, 1,95,000 টাকা ব্যাংক অ্যামাউন্ট এবং টোটাল 1,97,000 টাকা, সেটা চলে যাবে জুন মাসের ওপেনিং ব্যালেন্সে। বুঝতে পারা গেছে? যেইভাবে এপ্রিল মাসের ক্লোজিং ব্যালেন্সটা এসে আমাদের এখানে মে মাসের ওপেনিং ব্যালেন্স হয়েছে, তেমনি করে মে মাসের ক্লোজিং ব্যালেন্স গিয়ে জুন মাসের ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি, এবং এই ভিডিওটা আশা করি আপনাদের ক্যাশ বই মেনটেন করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধন্যবাদ।